আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের নবম অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি? উত্তরটি কিন্তু হবে এখান থেকে খ নাম্বার পোশাক। 2 নম্বরে বলা হচ্ছে কি দেখো যে কিভাবে নবায়নযোগ্য সম্পদ বৃদ্ধি করা যায়। তো উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে। এবার দেখো 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক বা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে পিয়াল একটি শিল্প প্রতিষ্ঠানে চাকুরি করে। প্রতিষ্ঠানটি বিপুল সংখ্যক শ্রমিক, প্রচুর পরিমাণে মূলধন এবং ব্যাপক অবকাঠামো নিয়ে গড়ে উঠেছে। তো এখান থেকে 3 নম্বর বলা হচ্ছে পিয়াল কোন শিল্প কারখানায় কাজ করে? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার বস্ত্রশিল্প। 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে উক্ত শিল্প কারখানাগুলো সাধারণত কোথায় গড়ে ওঠে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার শহরের নিকটবর্তী স্থানে। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে ক খ গ ঘ প্রশ্নচারটির উত্তর একটু দেখে ফেলি। সর্বপ্রথম ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সম্পদ কাকে বলে? উত্তর দেখো যেসব বস্তু বা জিনিসের উপযোগিতা আছে, যা নির্দিষ্ট যোগান আছে এবং যা বিনিময়যোগ্য, তাকে অর্থনীতি ও ভূগোলের ভাষায় সম্পদ বলে। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে শিল্প স্থাপনে মূলধন গুরুত্ব কেন? উত্তর একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ভূমি ক্রয়, কারখানা, ভবন নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি কেনা, কাঁচামাল সংগ্রহ এবং শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই বিনিয়োগকৃত অর্থই হলো মূলধন। মূলধন ছাড়া শিল্পের উৎপাদন প্রক্রিয়া শুরু করা বা সচল রাখা সম্ভব নয় বলে শিল্প স্থাপনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো 3 এবং 4 দুঃখিত গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে আমাদেরকে দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে। দৃশ্যকল্প একে বলা হচ্ছে ফয়সাল জমি চাষ করে এবং মাহমুদ গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে। দৃশ্যকল্প 2 বলা হচ্ছে আদিবা যে কারখানায় কাজ করে সেখানে বিস্কুট, কেক, পাউরুটি প্রস্তুত করা হয়। অপরদিকে রাকিবের কর্মরত কারখানাটিতে লৌহ ইস্পাত দিয়ে তৈরি বিভিন্ন নির্মাণ সামগ্রী উৎপাদন করা হয়। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ফয়সাল ও মাহমুদের কাজগুলো কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো উদ্দীপকের দৃশ্যকল্প 1 অনুযায়ী ফয়সাল জমি চাষ করে এবং মাহমুদ গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে। তাদের এই কর্মকাণ্ডগুলো মূলত প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত। নিচের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। কৃষি থেকে সরাসরি সম্পদ আহরণ, উৎপাদন বা সংগ্রহ করার কাজকেই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। মানুষ যখন তার জীবন ধারণের জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে কোনো দ্রব্য উৎপাদন করে তখন তাকে প্রথম প্রাথমিক পেশা বা কর্মকাণ্ড বলে। ফসল একজন কৃষক, সে ভূমি বা মাটিকে সরাসরি ব্যবহার করে ফসল উৎপাদন করছে। কৃষিকাজ হলো পৃথিবীর প্রাচীনতম এবং প্রধান প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড। এখানে উৎপাদনের প্রথম উপকরণ হলো প্রকৃতি, যা মাটি ও জলবায়ু। তাই ফসলের কাজ প্রথম পর্যায়ের অন্তর্গত। মাহমুদ গরু ছাগল লালন বা পালন করে। পশুপালন বা পশু সম্পদ আহরণ সরাসরি প্রাকৃতিক ঘাসভবন দুঃখিত এখানে একটু বাসভবন হবে, বাসভবন বা চারণভূমির উপর নির্ভরশীল। এটিও প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহারের একটি উদাহরণ। আমাদের পাঠ্য বই অনুযায়ী কৃষি, বনজ সম্পদ সংগ্রহ, মৎস্য শিকার, খনিজ উত্তোলন এবং পশুপালন এই কাজগুলো সবই প্রথম পর্যায়ের কর্মকাণ্ড। যেহেতু ফয়সাল ও মাহমুদ উভয়ই কাঁচামাল বা পণ্য উৎপাদনে প্রাথমিক স্তরে রয়েছে এবং সরাসরি প্রকৃতির উপাদান ব্যবহার করছে, তাই তাদের কাজগুলো নিঃসন্দেহে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবার ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আদিবা ও রাকিব যে শিল্পগুলোতে কাজ করে তন্মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তুমি মনে করো? যুক্তিসহ বিশ্লেষণ করো। উত্তর উদ্দীপকের দৃশ্যকল্প 2 অনুযায়ী আদিবা একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিস্কুট কেক কারখানায় এবং রাকিব একটি লৌহ ও ইস্পাত কারখানায় কাজ করে। জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের বিচারে আদিবার তুলনায় রাকিবের কর্মরত লোহা ও ইস্পাত শিল্প অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। যুক্তি ও বিশ্লেষণ। 1. শিল্পের ভিত্তি। লোহা ও ইস্পাত শিল্পকে সকল
আধুনিক শিল্পের মূল ভিত্তি বলা হয়। আদিবা যে বিস্কুট বা কেক কারখানায় কাজ করে সে কারখানার ভবন নির্মাণ এবং বিস্কুট তৈরির যন্ত্রপাতিও কিছু কিন্তু লোহা ও ইস্পাত দিয়ে তৈরি। অর্থাৎ লোহ ও ইস্পাত শিল্প না থাকলে অন্যান্য শিল্পের অস্তিত্ব কল্পনা করা কঠিন। 2 অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হল শক্তিশালী অবকাঠামো, যেমন রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন। এই প্রতিটি ক্ষেত্রে লোহা ও ইস্পাতের অপরিহার্য ব্যবহার রয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বা আধুনিক উড়াল সড়ক নির্মাণে এই শিল্পের অবদান অনস্বীকার্য। এরপর দেখো 3 নাম্বার, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ভারী শিল্পায়ন। বাংলাদেশে যে কোনো উন্নয়নশীল দেশ যদি নিজস্ব লোহা ও ইস্পাত শিল্পে উন্নত হয় তবে বিদেশ থেকে দামি ইঞ্জিন, জাহাজ বা কলকারখানার যন্ত্রপাতি আমদানি করতে হয় না। এতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং দেশের শিল্পায়ন দ্রুততর হয়। কর্মসংস্থান ও জাতীয় আয়। খাদ্য শিল্পের তুলনায় লোহা ও ইস্পাত শিল্পে অনেক বড় মাপের বিনিয়োগ এবং প্রযুক্তির প্রয়োজন হয়। এটি একদিকে যেমন উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করে, অন্যদিকে দেশের জিডিপি বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখে। এটি একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, জটিল জনস্বাস্থ্যের কথা বিবেচনা করলে আদিবার কর্মরত খাদ্য শিল্প গুরুত্বপূর্ণ, কিন্তু সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা এবং একটি শিল্পোন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে রাকিবের কর্মরত লোহা ও ইস্পাত শিল্পের গুরুত্ব অপরিসীম। এরপর আমাদেরকে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ে একটু খেয়াল করো, তোমাদেরকে কিন্তু এখানে 5টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, শিল্প স্থাপনের ক্ষেত্রে জলবায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর, উৎপাদন অনুকূল পরিবেশ চরম ভাবাপন্ন জলবায়ুর তুলনায় নাতিশীতোষ্ণ জলবায়ুর শ্রমিকদের কাজের দক্ষতার জন্য সহায়ক। কেন এটা গুরুত্বপূর্ণ? শিল্প স্থাপনের ক্ষেত্রে জলবায়ুর গুরুত্বটা কেন, এটা কিন্তু আমরা একদম প্রথম থেকে লিখে ফেলেছি যে উৎপাদন অনুকূল পরিবেশ চরম ভাবাপন্ন জলবায়ুর তুলনায় নাতিশীতোষ্ণ জলবায়ুর শ্রমিকদের কাজের দক্ষতার জন্য সহায়ক। নির্দিষ্ট শিল্পের চাহিদা। কিছু শিল্প নির্দিষ্ট জলবায়ুর উপর নির্ভরশীল, যেমন আর্দ্র জলবায়ুর তুলা কাঠার জন্য ভালো, তাই কার্পাস বয়ন শিল্পে আর্দ্র অঞ্চলে বেশি করে ওঠে। আবার বিস্কুট বা শুষ্ক খাদ্য শিল্পের জন্য কম আর্দ্রতা প্রয়োজন। কাঁচামাল সরবরাহ। জলবায়ু পরোক্ষভাবে কৃষি কাঁচামাল যেমন চা, পাট, আখ সরবরাহ নিয়ন্ত্রণ করে, যা সংশ্লিষ্ট শিল্পের অবস্থান নির্ধারণ করে। এরপর 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, সম্পদ সংরক্ষণ কাকে বলে। উত্তর দেখো, প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার কমিয়ে জ্ঞান ও বুদ্ধিমত্তার সাথে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে কার্যকর অবস্থায় টিকিয়ে রাখার প্রক্রিয়াকে সম্পদ সংরক্ষণ বলে। অর্থাৎ সম্পদের অপচয় রোধ করে এর উপযোগিতা দীর্ঘস্থায়ী করাই হলো সংরক্ষণ। 3 নম্বর বলা হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে। উত্তরটি দেখো, মানুষের জীবন ধারণের জন্য এবং অভাব পূরণের লক্ষ্যে যে সকল কাজের মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন, বিনিময় এবং ভোগ করে থাকে তাই অর্থ উপার্জনকারী কাজগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়, যেমন কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি। 4 নম্বর বলা হচ্ছে, আমদানি রপ্তানি বাণিজ্য বলতে কি বোঝায়। উত্তর, একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য যখন বিদেশ থেকে কোনো পণ্য বা সেবা কেনা হয় তখন তাকে আমদানি বলে। অন্যদিকে দেশের উদ্বৃত্ত পণ্য বা সেবা যখন মুনাফা লাভের আশায় বিদেশে বিক্রি করা হয় তাকে রপ্তানি বলে। এই সামগ্রিক লেনদেন প্রক্রিয়াকে আমদানি রপ্তানি বাণিজ্য বলা হয়। 5 নম্বর বলা হচ্ছে, জলবিদ্যুৎকে নবায়নযোগ্য সম্পদ বলা হয় কেন। উত্তর দেখো, জলবিদ্যুৎকে নবায়নযোগ্য সম্পদ বলা হয় কারণ এর উৎস প্রবাহমান পানি কখনো শেষ হয়ে যায় না। এর কারণগুলো হলো অফুরন্ত উৎস, প্রবাহমান নদীর স্রোত বা জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা প্রাকৃতিক পানিচক্রের মাধ্যমে বারবার ফিরে আসে। পুনঃব্যবহারযোগ্য, পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পর সে পানি ফুরিয়ে যায় না, এটি পুনরায় ব্যবহার করা যায় বা অন্য কাজে সেচে লাগানো যায়। পরিবেশ বান্ধব, এটি জীবাশ্ম জ্বালানির মতো নিঃশেষ হয়ে যায় না এবং পরিবেশ দূষণ করে না। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লাল ফ্রেন্ডসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।